বাস, কিন্তু কানামাছি খেলা হয়। আচ্ছা ঠিক আছে, তোমার চোখ বুঝে দেই। এবার আমাকে ধরো। এবার তোর তোমার চোখ বেঁধে দে। আচ্ছা ঠিক আছে। একবার তুই তোকে ধরতে পারিস শালা? একবার তুই তোকে ধরতে পারিস তাহলে আমাকে খেলাটা লিখিয়ে দেবো। আমার মন বলছি আমি আর বেশি দিন বাঁচব না। ভাবছি আমার এই রাজ্যবার আমি কার সাথে রেখে দেব। এই কাছে সাহেবকে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন আলম্পনা? হুজুর সাহেব, আমার মন বলছে আমি আর বেশি দিন বাঁচব না। তাই তো ভাবছি আমার এই মস্তকে আমি কার বসিয়ে দেব। হুজুর সাহেব জাহাপনা, আমি বলছিলাম কি বেগম সাহেবা রয়েছে, শিশু কামাল রয়েছে, আপনি তাদের হাতে রাজ্যভার তুলে দিন আলম্পনা। বেশ তাই হবে। হুজুর সাহেব, আর বিলম্ব না করি বেগম সাহেবা ও শাহজাদা কামালকে দরবারে হাজির করা হোক। এই কে আছিস? বেগম সাহেবা শিশু কামালকে পাঠিয়ে দে। জাহাপনা, আমাদেরকে দরবারে কেন ডেকেছেন? হ্যাঁ বেগম সাহেবা, আপনাকে আমি দরবারে ডেকেছি। আমি সব কিছু আপনাকে আমি খুলে বলবো। বেগম সাহেবা, আমার মন বলছি আমি আর দেখবো না। হ্যাঁ বেগম সাহেবা, হয়তো আমার দিন ঘুরে যাচ্ছি, ওই জন্য কি আমাকে কোনো রোগ থেকে যাচ্ছি। ওরে আয়, এই সুন্দর পৃথিবী দেখবি তো যায়। জাহাপনা, হ্যাঁ বেগম সাহেবা, আপনি কি বলছেন জাহাপনা? হ্যাঁ আমি ঠিকই বলেছি, কিন্তু আমি চাই আমার একমাত্র সন্তান শাহজাদা কামালের হাতে আমি রাজ্যভার তুলে দেব। তারপর যখন কামাল বেশ বয়সপ্রাপ্ত হবে তখনই সিংহাসনে বসবে। হুজুর সাহেব আমাকে যেমন করে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সাহস দিয়ে রাজ্যভার চালিয়েছেন, ঠিক তেমনি করে আপনি বেগম সাহেবের পাশে থেকে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে রাত থেকে আপনি চালিয়ে যাবেন। হুজুর সাহেব ঠিক আছে আলম্পনা, আপনি যখন আমাকে বলছেন তাহলে আমি বেগম সাহেবার পাশে আপনাকে যেমনি ভাবে আমি বুদ্ধি পরামর্শ দিয়ে আসছি, ঠিক তেমনি ভাবে আমি বেগম সাহেবার পাশে থাকবো। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে আমি সুখী হলাম। ওই তো আমার দিকে যাচ্ছে। আর বিলম্ব না করে বেগম সাহেবা, কামাল, হুজুর সাহেব আমাকে মসজিদে নিয়ে চলুন। আমার মৃত্যুর পরে আমি না করতে চাই। আমাকে ধরো, আমাকে শব্দ নবাবের মৃত্যু হতে না হতে বেগম সাহেবা রাজ্য পরিচালনা করছে। এই মুহূর্তে ইচ্ছে করে আমরা দুজনে এই মসনদ অধিকার করতে পারি। কি করে? এই মুহূর্তে একটি কাজ করতে হবে। বেগম হোসেনা বানুকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আর শিশু কামালকে হত্যা করে এই রাত্রে মসনদ আমাদের হয়ে গেল। ভুল করছেন হুজুর সাহেব। এই মুহূর্তে শিশু কামালকে হত্যা করলে রাজ্যের মধ্যে একটা গুরুযুগের সৃষ্টি হয়ে যাবে। আপনাদের কোনো দিন পূর্ণ হবে না। সাহেব কি বলতে চান? বলতে চাইনি, আপনাদেরকে বোঝাতে এসেছি। বোঝাতে? হ্যাঁ, যে সভা পরামর্শ এই মুহূর্তে আপনারা করেছেন সেটার জ্ঞান দিতে
আমি এসেছি। তুমি কি চাও আমাদের কাজের মধ্যে বাধার সৃষ্টি করতে? বাধা নয়, আপনাদেরকে বোঝাতে যেই সম্রাট আপনাকে আদর যত্ন করে এই রাজ্যের প্রধান সিংহাসন দান করেছে আর উজির সাহেবকে প্রধান উজির দান করেছে, আজ সম্রাট মৃত্যুর পর আপনারা চক্রান্ত করেছেন এই সিংহাসন থেকে শিশু কামালকে হত্যা করে এই মসনদ আপনারা অধিকার করতে। ইব্রাহিম, বেঈমানি আপনারা করেছেন। আমি বেঈমান নই। তাহলে কি বলতে চাও তুমি? বলতে চাইনি, আপনাদেরকে বোঝাতে চাই যাদের রাজ্য তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। অসম্ভব ইব্রাহিম, তুমি এই মুহূর্তে এখান থেকে তুমি বেরিয়ে যাও। ইব্রাহিম, আমি বেরিয়ে যাচ্ছি, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি। এই রাজ দরবারে যদি আপনারা মনে করেন আপনাদের কাজের কৈফিয়তকেও তলব করতে পারবে না, ভুল করবেন উজির সাহেব। ভুল? হ্যাঁ ভুল। আমি জাফর আলী খান যে কাঁচের মধ্যে একবার হাত দেই সেই হাত কোনদিন আর ফিরে আসে না। ইব্রাহিম, মনে রেখো, আমাদের কাজের বাধার সৃষ্টি করলে তোমাকে ওই পৃথিবী থেকে সরে যেতে হবে। আমি জানি শিবসালা, সেই কাজের কৈফিয়ত আপনাদের কাছে আমি যাচ্ছি না, শুধু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে প্রতিবাদিত হয়ে আজ তাদের বিরুদ্ধে আচরণ করছেন, এখনো সেই পথ থেকে সরে আসুন, তা না হলে আপনাদের পথ হবে অন্ধকার। কি করবে তুমি? এই রাজ্যের মধ্যে যদি কেউ আপনাদের ক্ষমা করে, কিন্তু আমি আপনাদেরকে ক্ষমা করব না। আপনাদের কাজের কৈফিয়ত আমি অবশ্যই তলব করব। আর সেদিন উজির সাহেব আর শিবসালা আপনাকে কৈফিয়ত দিতে হবে জনতার সম্মুখে দাঁড়িয়ে। সেদিন সবাই ক্ষমা করলো, জনতার দরবার থেকে আপনাদেরকে কেউ ক্ষমা করবে না। এখনো বলছি সেই পথ থেকে সরে আসুন, আপনাদের মঙ্গল হবে। উপদেশ দিয়ে গেল, উপদেশ দিয়ে গেল জাফর আলী খান। এই মুহূর্তে আপনি শুধু আমাকে মসনদে বসান, আমি আপনাকে উজিরে আজমের পদ আমি আপনাকে সৈন্য দক্ষ থেকে উজিরে আজম। ঠিক আছে উজির সাহেব, একটা কথা মনে রাখবেন, ওই ইব্রাহিম কেন এই রাজ্যের সবাই যদি আমার কাছে ছুটে আসে আমি এক এক করে নির্মমভাবে হত্যা করব। সিংহাসনে প্রতিষ্ঠিত করতে চাই শুধু আমাকে। তাহলে জাফর আলী খান আর বিলম্ব নয়, চলো এই মুহূর্তে যেখান থেকে হোক ওই শয়তান ইব্রাহিমকে তুমি ধরে তাকে করবে নির্মমভাবে হত্যা। তোমার খা ষড়যন্ত্রের জাল পেতেছ। আমাকে তুমি এখন চিনতে পারোনি ওমর খা। আমি জাফর আলী, সৈন্য দক্ষ। এখানে আমি ক্ষান্ত হব না। তোমাকে দিয়ে শুধু পথের কাঁটাগুলো আমি উপড়িয়ে নেব, তারপর আসবে তোমার মৃত্যু। তোমাকে হত্যা করে তোমার রক্তে রঞ্জিত হয়ে আমি মরব এই সিংহাসনে। খোদা পাক পারওয়ারদিগার, স্বামী আমাকে একা ফেলে পরলোকে চলে গেল। আমি কেমন করে এই শিশু কামালকে নিয়ে এই রাজ্য পরিচালনা করব? খোদা, তুমি বলে দাও, কেমন করে রাজ্য পরিচালনা করব? কি হয়েছে? সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ ষড়যন্ত্র করেছেন, শিশু কামালকে হত্যা করবে আর আপনাকে বন্দী করে এই রাজ সিংহাসন অধিকার করবে। আমাদেরকে বন্দি করবে, আমাদেরকে বন্দি করে দেবে না। আর অনেক কিছু আপনি চিন্তা করবেন না, কারণ সিংহাসন তার অধিকার করবে। তাই তো শিশু কামালকে এই মুহূর্তে এই রাজ্য থেকে চলে যেতে হবে। না ইব্রাহিম, তুমি আমাকে বৃথা অনুরোধ করো না। আমি পারবো না স্বামী গচ্ছিত সিংহাসন ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে। ইব্রাহিম, আপনি বুঝতে
পারছেন না মিজান, তাকে এখানে রাখলে হয়তো তার মৃত্যু হবে। ইব্রাহিম, হ্যাঁ, তুমি কি বলছো? আপনার চোখের সামনে আপনার ছেলের যদি মৃত্যু হয় তাহলে আপনি কি দাঁড়িয়ে দেখতে পারবেন, সহ্য করতে পারবেন? তবু আমি পারবো না ইব্রাহিম, এই সিংহাসন ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে। আমি জান হয়তো বিলম্ব আমরা ধরা পড়ে যাবো। আপনি আপনি এই মুহূর্তে শিশু কামালকে আমার হাতে। না ইব্রাহিম না, আমার মুখ খালি করে আমার সন্তানকে তুমি নিয়ে যেও না ইব্রাহিম। সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আমি জানি ওই তো তা বুঝে এদিকে আসছে। আমি জান আর আপনার কথা রক্ষা করতে পারবো না। আমি জান আমার শিশু কামালকে বাঁচিয়ে রাখতে হবে, আবার তার পুনরায় রাজ সিংহাসন অধিকার করতে হবে। আপনি শুনে যান, আমি জান আমার হাতে বিশেষ করে আমি জান আপনি শুনে যান, আমি জান আপনি শুনে যান। এই তো এসে করছে, এসে করছে, এসে করছে। আমি জান বিদায়। হত্যা, নির্মম হত্যা, শিশু কামালকে হত্যা, বেগম হোসনা বানুকে হত্যা, এদের দুজনকে হত্যা করতে পারলে পথ পরিষ্কার হবে। জাফর আলী খাঁ, তোমার আর আমার স্বপ্ন বাস্তবে পরিণত হলো না। কেন হবে না? রাতের অন্ধকারে ইব্রাহিম শিশু কামালকে নিয়ে চার পালিয়ে গেছে। ভুল করেছি উজির সাহেব, সেই দিন ইব্রাহিমকে বন্দি না করে। যাক, যা হবার হয়ে গেছে। আপনি নিশ্চিন্ত থাকুন, রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি খুঁজে দেখো ইব্রাহিম যেখানে যে অবস্থায় থাক না কেন তাকে শৃঙ্খলিত করে এই সেনাপতি আপনার সম্মুখে হাজির জাফর আলী করবে। খাঁ, আমি চাই এই রূপনগরের মসনদ, এই মসনদে বসে আমি হব এই রাজ্যের বাদশা। আর তুমি হবে আমার উজিরে আজম। আপনি নিশ্চিন্ত থাকুন, এই মুহূর্তে বেগম হোসনা বানুকে বন্দী করতে হবে। তারপর বেরিয়ে যাব সেই ইব্রাহিম আর কামালের সন্ধানে। কামালকে দুনিয়া থেকে সরাতে পারলে আমাদের পথের কাঁটা বলতে এই রাজ্যের মধ্যে কেউ থাকবে না। আমি চাই শুধু এই রূপনগরের মসনদ। আসুন। চলুন। হে খোদা, যারা আমার বেতনভুক্ত কর্মচারী ছিল তারাই চাচ্ছে আজ আমার স্বামী সিংহাসনটা দখল করতে। তাহলে শুনে ফেলেছেন আমরা যে ষড়যন্ত্র করেছি? হ্যাঁ, তোদের প্রতিটি কথাই আমি শুনেছি। তাহলে এই মুহূর্তে প্রহরী ডেকে আমাদেরকে বন্দী করার আদেশ দিন। হ্যাঁ, আমি এই মুহূর্তে প্রহরী থেকে তোদেরকে বন্দী করবো। জাফর আলী খাঁ, আমাদেরকে বন্দী করবে বেগম সাহেবা। ঠিক আছে, আপনি আমাদেরকে দুজনকে বন্দী করুন বেগম সাহেবা। আমরা আপনাকে দিচ্ছি, ডাকুন আপনি। এই কে আছিস? প্রহরীকে পাঠিয়ে দে। আসবে না, আসবে না, আসবে না বেগম সাহেব, কেউ আসবে না আপনার ডাকে। এবার দেখুন কিভাবে এসে বন্দী করে। এই আছিস প্রহরী, বন্দী করে বেগম। বন্দী কর। আর নিয়ে যা ওই অন্ধকারে কারাগারে। ওই কারাগারে বসে বসে ওনা খুদাকে স্মরণ করো। হে খোদা, তার করার যায় যারা আমার বেতনভুক্ত কর্মচারী ছিল তাদের হাতে আজ হলাম আমি বন্দী। তুমি তাদের বিচার বিচার, করো খোদা। বিচার। বেগম সাহেব, আপনি শুধু বন্দী হয়েছেন, এবার আপনার চোখে দেখতে পারবেন আপনার সেই শিশু কামালকে ধরে নেই আপনার সম্মুখে নির্মম। সেই আশা কোনোদিন তোদের পূরণ হবে না। খোদা যার হাতে মৃত্যু রেখে নেই, তোরা শত চেষ্টা করলো তাকে কোনোদিন মারতে পারবে না। খুদা যার ভাগ্যের মৃত্যু লেখেনি, শত চেষ্টাও নাকি আমি
তাকে হত্যা করতে পারবো না। জাফর আলী খান, এই জাফরের হাত থেকে কামালকে খুদাও রক্ষা করতে পারবে না। জাফর আলী খান, এবার আমাকে মসনদে বসা। এই মসনদে বসে আমি প্রজাদের দায় দায়িত্ব আমি পালন করব। আর আমি আপনাকে কি বানাবো? আমার অধিরাজ। আজ থেকে এই রাজ্যের সম্রাট আপনি, আমি আর আমি হলাম গিয়ে আমার উজিরে আজম। জাফর আলী খান, তাহলে আজ থেকে অস্ত্রের দায়িত্ব কামি। শোনো জাফর আলী খান, আরেকটি কাজ আমাদের বাকি রয়েছে। ওই শিশু কামাল এবং ইব্রাহিমকে আমাদের বন্দী করতে হবে। যদি বন্দী করতে না পারো তাহলে আমাদের ভবিষ্যতে অনেক দুঃখ আছে। দুঃখ কিসের দুঃখ? আমি যতক্ষণ বেঁচে আছি আপনার কোনো ভয় নেই। কেউ পারবে না। আপনাকে এই মসনদ থেকে নামিয়ে দিতে আমি জাফর আলী খান। অস্ত্রটা ফেলে দিয়েছি, আর এই বুদ্ধিটা এখনো সরিয়ে দে। তাহলে বলো, আর এই বুদ্ধি দিয়ে রাজ্যের প্রজাদেরকে আমি করায় আত্মহত্যা। তারপর সবাই বলবে জয় ওমর খান জয়। জাফর আলী খান, এই মুহূর্তে পাহাড় পর্বত তন্ন তন্ন করে ওই শিশু কামাল ইব্রাহিমকে তুমি খুঁজে বের করতে হবে। বের করতে পারলে আমার কাছ থেকে তুমি অনেক পুরস্কার পাবে। পুরস্কার? তুমি আমাকে কি পুরস্কার দেবে মূর্খা? ও বস, আমি জাফর আলী খান। আমার পুরস্কারটা আমি নিজেই বেছে নেব। সিংহাসনটা আমার দিকে হাঁ করে থাকিয়াছে। এই সিংহাসন অধিকার আমাকেই করতে হবে। কিন্তু কি করে? না না, এই মুহূর্তে যে কাজ করতে যাচ্ছে এই কাজে আমার মনের আশা পূর্ণ হবে। ধীরে 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 আমাকে এগিয়ে যেতে হবে। উমর কাকে দিয়ে শুধু আমি রাজ্যের শত্রুদের শেষ করে দেব। তারপর সিংহের মতো গর্জে উঠবে এই জাফর আলী খান। এ খোদা পাক পরওয়ারদিগার, এমন অন্যায় কি আমি তোমার করেছি, কিন্তু আমাকে তুমি নিঃসন্তান করে রেখেছো। এ খোদা পাক পরওয়ারদিগার, তুমি আমাকে সন্তানের পিতা করে দাও। খোদা, তুমি আমাকে একটি সন্তানের পিতা করে দাও। কতমালি কাকা, কতমালি কাকা কি বাড়ি আছেন? কে কে ওখানে? ইব্রাহিম? হ্যাঁ কাকা, তুমি? আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি কাকা। কি বলছো? আপনি তো সংবাদ পেয়েছেন সম্রাট মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, পেয়েছি। জাফর আলী আর উমর খা সম্রাট মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তারা চক্রান্ত করে শিশু কামালকে হত্যা করার চেষ্টা করেছে, আর বেগম সাহেবাকে বন্দী করেছে। তাই তো আমি কামালকে নিয়ে পালিয়ে এসেছি। একটু বলছো ইব্রাহিম? তাকে বাঁচিয়ে রাখতে হবে। বেগম সাহেবাকে বন্দী করে রেখেছে আর শিশু কামালকে নিয়ে পালিয়েছো, কিন্তু এখন আবার কি করতে হবে? আপনি ছাড়া শিশু কামালকে কেউ রক্ষা করতে পারবে না কাকা। ঠিক আছে ইব্রাহিম, আমি আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলছি, আমার বুকে রক্ত দিয়ে হলো আমার নিজের সন্তানের মতো আমি শিশু কামালকে লালন পালন দিয়ে একটি মানুষ করে দেব। সেই বিশ্বাস আমার আছে বলেই আমি আপনার কাছে ছুটে এসেছি। শিশু কামালকে আজ থেকে আপনার ছেলে বলে পরিচয় দেবেন, আর সে যে রাজপুত্র কেউ যেন জানতে না পারে। আর কামালের নামের পরিবর্তে আমি একটা নাম রেখে যাবো। কি নাম রেখে যাবে? তার নাম রাখবো কাজল। কাজল? হ্যাঁ কাজল। হ্যাঁ, বেশ সুন্দর নাম হয়েছে। তাহলে আর তুমি বিলম্ব করো না, শিশু কামালকে তুমি আমার হাতে তুলে দিয়ে এই মুহূর্তে তুমি রাজ্যে চলে যাবে। কিন্তু ওই সাহাবাদিকে এই দুনিয়া থেকে ছড়িয়ে দিয়ে ওই বেগম সাহেবকে তুমি উদ্ধার করবে।
আমার জন্য দোয়া করবেন। আমার জীবন দিয়ে হলো শিশু কামালের গচ্ছিত রক্ত আমি উদ্ধার করার চেষ্টা করব কাকা। তাকে স্কুলে ভর্তি করা দেওয়ার ব্যবস্থা করবেন। টাকা পয়সা যা কিছু লাগে আমি ব্যবস্থা করব। কামাল, আমি কেমন করে থাকবো? ওরে কামাল, আমি যদি তোর পাশে না থাকি তাহলে কে তোকে দেখাশোনা করবে? আমি তোকে ছায়ার মতো তোর পিছনে আমি ধাওয়া করবো, তোর কোনো চিন্তা নেই। আমি যদি এখানে পড়ে থাকি তাহলে তোর পিতৃ রাজ্য উদ্ধার হবে না। আজ থেকে মনে করবে উনি হচ্ছে তোর পিতা। আমার সম্মুখে তাকে পিতা বলে সম্বোধন করে ভাই। কাকা, যে সন্তুষ্ট তুমি আজ আমাকে করেছ, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে বলবো না। আমি মাঝে মধ্যে কামালকে দেখে যাব। তুমি শুধু একটা জিনিস তার গোপন রাখবে, তার পরিচয় কেউ যেন জানতে না পারে সে রাজপুত্র। তাহলে যদি জানতে পারে তাহলে ইব্রাহিমের নাম যে পৌঁছে যাবে। কারণ আমি বেগমের সাহেবের কাছ থেকে আমি বল প্রয়োগ করে তাকে নিয়ে এসেছি শুধু তার জীবন বাঁচাবার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। সেই প্রতিশোধ যদি না নেওয়া হয় তাহলে সব নিষ্ফল হয়ে যাবে কাকা। তাহলে আসি কাকা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আসি কামাল, ভালো থাকিস, সুস্থ থাকিস, সুন্দর থাকিস। কোনদিন তোর পিতাকে তুই কষ্ট দেওয়ার চেষ্টা করবি না। আসি কাকা, আসি কামাল, আবার তোদের সঙ্গে আমার দেখা হবে। আসি আসি। ওরে কামাল, আজ থেকে তোর নাম কামাল নয়, আজ থেকে তোর নাম হয়েছে কাজল। চলে আয় বাপি, তুই আমার সঙ্গে এই মুহূর্তে তোর রাজকীয় পোশাক পরি, ওই গ্রাম অঞ্চলের পোশাক আমি তোকে পরিয়ে আমি এই মুহূর্তে তোকে নিয়ে স্কুলে চলে যাব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসো বসো, সবাই বসো। গতকাল তোমাদেরকে যে পড়া দিয়েছিলাম পড়াটা পড়েছো তোমরা? হ্যাঁ, ঠিক আছে। তোমাদের আগামী দিনের পড়া কি জানো? সকালে উঠে আমি মনে মনে বলি, হ্যাঁ সবাই একসঙ্গে বলো, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, সারাদিন সে কাজ করি ভালো মনে। মাস্টার সাহেব আছেন? মাস্টার সাহেব, এই কদমালি। হ্যাঁ মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাস্টার সাহেব, আজ আপনার স্কুলে আসতে হলো। আমার একমাত্র সন্তান কাজলকে আপনার স্কুলে ভর্তি করতে চাই। কদমালি, বলুন মাস্টার সাহেব। লেখাপড়া করতে হলে মাসিক বেতন ভর্তি ফিস দিতে হয়, তাকে তোমার জানা আছে? হ্যাঁ জানা আছে, কিন্তু মাস্টার সাহেব আমি গরিব মানুষ, কোথা থেকে আমি টাকা পয়সা দেবো? মাস্টার সাহেব দয়া করে আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করে দিন মাস্টার সাহেব। কদমালি, টাকা পয়সা যদি দিতে না পারো তাহলে পিতা পুত্র দুজন মাঠে কাজ করবে, যা মজুরি পাবে তা দিয়ে তোমাদের সংসার। রেখা, তুমি কাজলের মাসিক বেতন ভর্তি ফিস দিবে? ঠিক আছে, দাও। কদমালি, বলুন মাস্টার সাহেব। রেখা তোমার ছেলে ভর্তি ফিস দিয়েছে। হ্যাঁ সব কিছু দেখেছি। তোমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করে নিলাম। বেশ তাই হবে। আমি আমি তোমাকে দোয়া করছি মা, আমার ছেলেকে তুমি ভর্তি ভিড়কে এই স্কুলে ভর্তি করেছ, কিন্তু তুমি আমি এই আমার কাছে প্রার্থনা করছি এমনি আমাদের গ্রামের সকল ছেলেকে তুমি ভর্তি ভিড়কে এই স্কুলে ভর্তি করে দিতে পারো মা, এই স্কুলে ভর্তি করে দিতে পারো, এই স্কুলে ভর্তি করে দিতে পারো। রেখা, দাঁড়াও। তোমার আদর্শ মানবতা শস্য থেকে উঠেছে। তুমি একটা অনাথ ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়েছো, তুমি প্রতি মাসে তার মাসিক বেতন দিতে পারবে? ধন্যবাদ। আজ আমাদের স্কুলে কাজল নামে একটা ছেলে ভর্তি হয়েছে। এই উপলক্ষে তোমাদের সকলের ছুটি। আগামী দিন তোমরা ঠিক টাইমে স্কুলে উপস্থিত হবে। আসি। ওয়ালাইকুম আসসালাম।
আমি রত্নাকরের সম্রাট। এই মুহূর্তে আমি ইচ্ছে করলে প্রজা সাধারণকে আমি হাসাতেও জানি, আমি কাঁদাতেও জানি। আব্বা হুজুর, মামনি, আব্বা হুজুর, আপনি এখানে আর আমি আপনাকে কতখানি ঘুরে এসেছি। কেন মামনি? আব্বা হুজুর, আমি একটু ফুল বাগানে বেড়াতে যাবো। ফুল বাগানে যাবে? তুমি কাকে নিয়ে যাবে? কেন আব্বা হুজুর, আমার সখীদেরকে সাথে নিয়ে ফুল বাগানে বেড়াতে যাবো। তাই নাকি মামনি? হ্যাঁ, আপনি আমাকে মামনি কিন্তু সাবধান। ঠিক আছে, তাই হবে। আমি তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে মামনি, তুমি অতি সত্বর চলে আসবে। যাও মামনি। আমার একটি মাত্র মেয়ে, সে ফুল বাগানে গিয়েছে বেড়াতে। হে খোদা মেহেরবান, আমার মেয়েকে যেন ভালো ভালো আমার কাছে তুমি ফিরিয়ে দিও। ইস, কতক্ষণ হলো অপেক্ষা করছি, অথচ তার কোনো পাত্তাই নেই। আমার এই মালা আমি তার গলায় পরাবো না, এখনো আসছে না। ঠিক আছে, আজ আসলে তার সাথে আমি কোনো কথাই বলবো না। সকাল বেলা ফোটে ফুল গো, হাই গো ফুলেরি বাগানে, হে ও মালা দিব আমি কার গলে। বিলেপি যোগাযোগ করুন সোনা রেকর্ডিং হাউস, হারিয়া বাজার, আমরা ঢাকা। সকাল বেলা ফুটে ফুল গো, হাই গো ফুলেরি বাগানে, হে ও মালা গাঁথবো আমি তারে। সে যে আমার মন প্রাণ, হাই গো নিয়াছে হরিয়া, হা ও মালা দিব কার গলে। সে যে আমার মন প্রাণ, হাই গো নিয়াছে হরিয়া, হা ও মালা দেব কার গলে। তারে আমি ভালোবাসি, হাই গো মন প্রাণ দিয়া, হা ও মালা দিব তার গলে। তারে আমি ভালোবাসি, হাই গো মন প্রাণ দিয়া, হা ও মালা দিব তার গলে। একবার যদি ধরতে পারি তাহলে কেন হচ্ছে ছেলেটা তোকে আমি চুরি করে মিটিয়ে দেবো। ছেলে গেল কোথায়? আরে এই, আরে বাবু কোথায়? হ্যাঁ, এই পেয়েছি পেয়েছি। ছাড়ো। ইস, ইস মানে? ইস কি? তুমি না ভারী দুষ্ট হয়েছো। এরকম? এখন যদি এখানে কেউ দেখে ফেলতো। বাড়ি আমার তো চোখটা বাধাই ছিল। বাড়ি আমার তো চোখ বদল ছিল। শোনো, আমার বন্ধু আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার তুই আমাকে ধর। তাই তো আমার বন্ধুকে খুঁজতে গিয়ে আমি তোমাকে ধরে ফেলেছি, কারণ তুমি তো আমার একজন আপনজন। তোমার আপনজন হতে আমার বইয়ে গেছে। বাড়ি আপনজন যদি তুমি নাই হবে, তাহলে সেই দিন ভর্তির ফিস আর মাসিক বেতন কেন দিয়েছিলে? কথা বলো না। হাছারো হাছারো সাহেব, ও সাহেব হাতে পাই মোর ব্যথা, ও লজ্জা নাই যে তোমার। হাছারো হাছারো সাহেব, ও সাহেব হাত ছেড়ে দাও তুমি।
কান্দে তোমার লাগা পুরুষ জাতি দুষ্টয়তি হাই গো আকাশের রাম ও লজ্জা নাই রে তোমার হাই গো পুরুষ পাশে নারীর শোভা ও কন্যা তাও কি তুমি জানো না ও প্রাণে কান্দে তোমার লাগা গোমর হইয়া ঘুরো তুমি হাই গো আমার পিঠে পিঠে ও লজ্জা নাই রে তোমার আমি তোমার মনে রাজা ও কন্যা তুমি হলে রানী ও প্রাণ কান্দে তোমার লাগা রেখা তুমি আমার প্রাণের রেখা আজ থেকে তুমি আমার চোখ যাবো কাকা আপনি এই অসময়ে এখানে কেন আমি কাজল বললাম তো আমি কাজল কদমালি চাষা সেই মুখ অথচ কাজল আর ছেলে হয়ে বাদশাহ জলের সঙ্গে এমনি ভাবে মেলামেশা করছো, এই সাহস তোমাকে কে দিয়েছে? না কাকা ওর কোনো দোষ নেই, দোষ আমি করেছি। আমার যদি অপরাধ হয়ে থাকে তাহলে আপনাকে ক্ষমা করুন। শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন। কাকা যার সব ছেলেকে আমি ক্ষমা করবো এই কিছু দেখতে পারে না, যে সাহস নিয়ে তুমি রেখাকে হাত দিয়েছো, আমি তোমাকে চাপ দিয়ে সেই হাতটাকে ভেঙে দেব। চলে যা রেখা, চলে যা, হাত থেকে দিল রেখা 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 আপনাকে অনুরোধ করে বলছি আপনি এবারকার মতো ওকে ক্ষমা করে দিন। ঠিক আছে, তোর এই অনুরোধে আজ আমি ওকে ক্ষমা করে দিই বাবা। তবে যাবার পূর্বে একটা কথা বলে যাচ্ছি সত্যি, রেখার অনুরোধে আজ তুই মুক্তি পেয়ে গেলি। পুনরায় যদি দেখি রেখার সঙ্গে তুই এমনি ভাবে অবাধ মেলামেশা করছিস, তাহলে মনে রাখি চাষার ছেলে হাতেই হবে তোর মৃত্যু। রেখা কাজল তুমি তুমি আমাকে ভুলে যাও রেখা। কাজল এটা কোনো রকম আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আজ হয়তো তোমাকে ভালোবেসে আমার চাবকে মুখে ঢলে পড়তে হচ্ছে, কারণ তুমি শাহজাদি আর আমি হচ্ছে একজন চাষার ছেলে। তাতে কি হয়েছে? তোমার আমার কোনোদিন বাস্তব হতে পারে না না। না এভাবে আমাদেরকে ভেঙে পড়লে চলবে না। যত বাধাই আসুক না কেন আমি আমি তোমাকে ছেড়ে এক মুহূর্তের জন্য থাকবো কথা না। দিলে রেখা, হ্যাঁ, কাজল। তুমি তো আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। না, কাজল। তুমি তো আমার পথের অসুখ হয়ে দাঁড়াবে, হ্যাঁ, তুমি আমার সাথে হয়ে দাঁড়াবে। হ্যাঁ। আমার রোগের ঔষধ তুমি, আমার চোখের আলো তুমি, পিপাসার পানি তুমি। হ্যাঁ কাজল, রেখা। আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোমার পাশে পাশে থাকবো। তুমি হয়তো জানো না রেখা, এই হৃদয় মাঝে যে তুমি ধরে বসে আছো, যেদিকে তাকাই শুধু শুধু মাত্র আমি রেখাইকে দেখতে পাই। একটি মুহূর্তের জন্য আমি তোমাকে বলতে পারছি না রেখা, আমি তোমাকে বলতে পারছি না রেখা, আমি তোমাকে বলতে পারছি না। চলো রেখা, চলো, প্রতিদিন কোথায় দেখা হবে তোমার সঙ্গে? তুমি রোজ আমার সাথে ফুলবাগানে দেখা করবে। ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে রেখা, কথা দিলাম প্রতিদিন এসে তুমি ফুলবাগান আমাকে ডাকবে, তখন দেখবে ওই মুহূর্তে আমি ছায়ার মতো এসে তোমারই মাঝে দাঁড়িয়ে আছি রেখা। কাজল, হ্যাঁ হ্যাঁ রেখা, চলো। কেন আমাকে জাফর আলী খাকে পাঠিয়েছে? আমি
ধন্যবাদ শুভনয়। রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরেছি, কিন্তু সেই শয়তান ইব্রাহিম আর কামালের সন্ধান পাওনি। এই তো তাহলে এখন ভাই আমাদের পথের কাটা তুতুকি হয়েছে। ওদেরকে যদি দুনিয়া থেকে সরাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমার মনে হয় এই সংবাদটা বেগম হুসনা বানু জানে। তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে হুসনা বানুকে তারপরে হাজির করো। আমি যাচ্ছি, এই মুহূর্তে বন্দি হুসনা বানুকে নিয়ে আসছি। বলো, আমাকে দরবারে আবার কেন ডেকেছো? বলো নয়, বলুন আপনি। এই মুহূর্তে শিশু কামাল এবং ইব্রাহিমের সন্ধানে বলতে আপনাকে এখানে আনা হয়েছে। বলুন ওরা কোথায়? তুমি কি করে ভাবলে ওদের সংবাদ জানলে তোমাদের মতো শয়তানদের কাছে আমি বলবো? আপনার মুখ থেকে আমরা ওদের সন্ধানে দেখব। জাফর আলী খান এই মুহূর্তে চাবুকের পর চাবুক মেরে ওর মুখ থেকে তুমি বের করো। ওরা কোথায়? সুজা বলে দিউছে না, আঙুলটা চাটু। আমি বলছিলাম চাবুকটা তো আপনি মানবেন না। আমি মারব। জাফর আলী খান ওর মুখ থেকে আমি বার করব। এবার বলুন বেগম সাহেবা ওরা কোথায় আছে? এই মুহূর্তে আপনাকে বলতে হবে। যদি না বলেন, দেখতে পাচ্ছেন আমার হাতে চাবুক। এই চাবুক মেরে আপনার শরীরটা আমি ক্ষত বিক্ষত করে দেব। তোদের চাবুকের ভয় আমি করি না। বলেন না? তোরা যত চাবুক মারিস আমি কিছুতেই বলবো না শাহজাদা কামাল কোথায় আছে। বলবেন না? এইবার বলুন, এইবার বলুন ওরা কোথায় আছে? বলছি তো, আমার প্রাণটা যদি চলে যায় তবু আমি কোনোদিন বলবো না আমার একমাত্র সন্তান কোথায় আছে। তোমার প্রাণ নিয়ে তোমার সন্তানের কথা জানতে চাই না। এমনি ভাবে যদি সত্যি তোমাকে হত্যা করে ফেলি তাহলে প্রতিশোধ নেওয়া হলো না। তাই আজ থেকে আমাকে আদেশ করো, তার স্থান হবে সাধারণ কয়েদিদের সঙ্গে। দিনান্তে পাবে এক টুকরো শুকনো রুটি আর এক মাত্র পানি। তাহলে জাফর আলী খান এই মুহূর্তে আমি আপনাকে আদেশ দিচ্ছি, ওকে বন্দি করে নিয়ে যান ওই অন্ধকার কারাগারে। তারপর ও তিলে তিলে শুকিয়ে মরক, তখন বলবে ওরা কোথায় আছে। রাজন্য অনেক খেয়েছেন, এবার কারাগারে বসে শুকনো রুটি খাবেন। বলবে না, ওদের সংবাদ কেউ বলবে না। ঠিক আছে, আমিও জাফর আলী খানকে এমন আদেশ দিয়ে বলবো যারা ওদের সন্ধান না করবে তাদেরকে যেন নির্মমভাবে হত্যা। সম্রাট জাফর আলী খান মনে হয় আর একজন জানে। কে জানে? সেই কদমালি চাষা। কদমালি চাষা, কদমালি চাষা। তাহলে এই মুহূর্তে আমি নিজে যাব ওই কদমালি চাষার বাড়িতে। আমি ওই কদমালি চাষাকে আমি অতিথি শিক্ষা দিয়ে আসবো। কারণ আজকের মতন দরবার সমাপ্তি ঘোষণা। এমনি ভাবে উমরকে খেপিয়ে তুলব আর অত্যাচার করবে রাজ্যের প্রজাদের উপর। অত্যাচারে যখন সারা রাজ্যময় আগুনের মতো ধাউ ধাউ করে চলে উঠবে প্রজাদের মধ্যে আগুন, আর ঠিক সেই মুহূর্তে প্রজাদের নিয়ে এই জাফর দখল করবে রূপনগরের সিংহাসন। জাফর আলীকে বানিয়েছি কদমালি চাষাকে ধরে আনতে, সে এখন পর্যন্ত
করে সবাইকে চলে যেতে হবে যে সম্রাটের বিরোধিতা করবে। জাফর আলী খান, চমৎকার বিচার হয়েছে। এমনি ভাবে ওমর আলী খান এই রাজ্যের সবাইকে বিচার করবে, যে আমার বিরুদ্ধে আচরণ করবে। জাফর আলী খান, এই মুহূর্তে আমাদের শত্রু হয়েছে দুটি, একটি হয়েছে ওই ইব্রাহিম, আরেকটি হয়েছে কামাল। তাদেরকে এমনি ভাবে শেষ করবে। কামাল আর ইব্রাহিম, ও দুজনের দায়িত্ব আমার, আর বাকিগুলো শুধু আপনি সামনে যাবেন। ঠিক আছে জাফর আলী খান, ঠিক আছে। এই মুহূর্তে তুমি এই দুটাকে শাস্তি করো, আর বাকিটা আমি দেখবো। কোথায় রলে প্রাণের বন্ধু, ও বন্ধু আসো না ফিরিয়া, ও পরাণ কান্দে তোমার লাইগা। কোথায় রলে প্রাণের বন্ধু, ও বন্ধু আসো না ফিরিয়া, ও পরাণ কান্দে তোমার লাইগা। আজি ডাকে তোমার একা, ও সাহেব বাগানে বসিয়া, ও পরাণ কান্দে তোমার লাইগা। কেন তুমি ডাকো না, হাই গো বাগানে বসিয়া, ও মন কান্দে তোমার লাইগা। তোমার ডাক শুনিয়া রেখা, ওই আমার পরাণ যায়ু দিয়া, প্রাণ কান্দে তোমার লাইগা। তুমি আমার প্রেমের তরি, ও মাঝি ভাষা বোঝে সাদে তরি, আমি তোমায় লয়া। প্রেম যমুনার তরি কন্যা, ও কন্যায় আমি তোমার মাঝি, ও প্রাণ কান্দে তোমার লাইগা। তোমায় না, ও কন্যা সাঁতার দেব আমি, ও প্রাণ কান্দে তোমার লাইগা। এসো এসো প্রাণের বন্ধু, ও সাহেব এসো আমার কাছে, ও মালা গাঁথবো তোমায় লিয়া। আপনার গুণধর্মে সামান্য একটা চাষার ছেলের সঙ্গে অবাধে মেলামেশা। একবার আমি তাকে শাসি দিয়ে গেছিলাম, কিন্তু ভুলতে পারিনি চাষার ছেলেকে, আর চাষার ছেলে বুঝতে পারেনি আমার মেয়েরা থাকে। জাফর আলী খান, এই মুহূর্তে এই চাষার বাচ্চাকে চাবুক মেরে ওকে ক্ষত বিক্ষত করে দাও। আবার ওর কোনো দোষ নেই। আবার আপনি ক্ষমা করে দিন। ক্ষমা করে দেব।
রেখা, আমি তোর কথা কোনো কথাই শুনবো না। জাফর আলী খান, চলো যাবো। না না, আমাকে ছেড়ে দিন। আসুন, কাজল, কাকা, কাকা। আমি রেখাকে নিয়ে যাচ্ছি আর তাকে তুমি হত্যা করো। এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হে চাষার বাচ্চা। আমি তোকে নিষেধ করেছিলাম সামান্য চাষা হয়ে বাদশাহজাদির সঙ্গে তুমি মেলামেশা করবে না। তুমি যখন আমার কথা না শুনে বাদশাহজাদির সঙ্গে মেলামেশা করেছ, এবার তোমার ভালোবাসা হবে ওই দুজকে। তাই তো তোমাকে আমি দুজকে পাঠিয়ে দিচ্ছি। কে তুমি? আমি কে? অত্যাচারের অবিচারে রাজ্যটাকে ভরে ফেলেছ। প্রজাদের মুখে হাসি, পেটে নেই ভাত, পরনে নেই বস্ত্র, চাবুকের পর চাবুক মেরে এই প্রজা সাধারণকে নির্মমভাবে তোমরা পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিচ্ছ। তুমি কে? আমি একটু পরে জানতে পারবে আমি কে। আমার নাম তবে শুনেছ, পুরস্কার ঘোষণা করেছ। আমার নাম হচ্ছে দস্যু কালিকা।
তুমি তাহলে সেই দর্শক কালে খাই। অনেক বাচ্চা বাচ্চা সৈনিক তোমার হাতে প্রাণ দিয়েছে, কত চেষ্টা করেছি তোমাকে ধরতে পারিনি। এবারে নিজের স্বেচ্ছায় ধরা দেওয়ার জন্য এই রাজপ্রাসাদে চলে আসছি। আমি নিজেই তাকে বন্দী করছি। দাঁড়াও, তোমার শিবশালাকে আমার পরিচয় দিয়েছি, এসে পড়েছ আমার পরিচয় নিশ্চয়ই। আমার নাম দস্যু কালী খান। এখানে কি চাই? চাই তোমাদের মাথা। আমাদের মাথা? জাফর আলী খান! দাঁড়িয়ে দেখছো কি এই বেয়াদবটাকে, আমার এই সম্মুখে তাকে তুমি দুনিয়া থেকে সরিয়ে দাও। এই মুহূর্তে দিচ্ছি জনাব, আপনার আদেশে দর্শক কালেখাকে আমার নিজের হাতে। পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেওয়ার সুযোগ তোমরা পাবে। আচ্ছা, এই ছেলেটা কি অপরাধ করেছিল বলতো? সেইটাই তোমার কাছে যাবো না। আমার কাছে না দিলে এই প্রজা সাধারণের কাছে তোমাদের কৈফিয়ত দিতে হবে। প্রজা সাধারণ? এই ওই চাবুকটা হতে হবে। আমি বসে আছি, তুমি এই মুহূর্তে যতগুলো আঘাত তোমাকে করেছে দ্বিগুণ আঘাত তুমি তাদেরকে করবে। কালী খান! একটা সামান্য কালেখার কথায় তুমি চাবক চালাচ্ছ সম্রাটের গলায়। আমি তাকে নিজের হাতেই বেয়াদব। দোষ আর গুণ কে দোষ করেছে, কে গুণ করেছে? কালী খান! এ দেখো, চতুর্দিকে দিকে সৈন্য সমান্তন অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে তোমার অস্ত্র ফেলে দাও। তুমি আমাকে আশা করো, যখন এই রাজপ্রাসাদে ঢুকেছে তাহলে আমার বাহিনী চতুর্দিকে তোমার বাহিনীকে ঘিরে ফেলেছে। যে দেখো, যে দেখো। আমার কোনো দোষ নেই ভাইয়া। ভাইয়া তুমি আমাকে নিয়ে চলো ভাইয়া। অবশ্যই। কালী খান, তুই সোজা পথ ধরে চলে যা, আমি আসছি। কিন্তু রেখা যে কারাগারে বন্দি, সেই ব্যবস্থা আমি করবো। ভাইজান পরে তোর সঙ্গে আমার কথা হবে। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। কালী খান, আমরা বলছিলাম যে এবারের মতন আমাদেরকে ক্ষমা করে দাও। আমার তোমাদেরকে করবো। শোনো, ওই সম্মুখে একটু অগ্রসর হয়ে তাকিয়ে দেখো। কি দেখতে পেলে? এবার আমার দিকে তাকাও। তোমার বাহিনীদের কেবল অস্ত্র ফেলে দিতে এই চেয়ে দেখো টাইমু। জাফর আলী খান! আরে শুনো, রিমোট হচ্ছে আমার হাতে। এটা গেছে, আমি যাওয়ার সময় যদি পিছন দিয়ে আক্রমণ করার চেষ্টা করো তাহলে এই রিমোট দিয়ে এই রাজপ্রাসাদ আমি গুরুর সঙ্গে ঘুরিয়ে দেবো। আর তার সঙ্গে এই বেঈমান বিশ্বাসঘাতকদেরকে। আমার কোনো দোষ নেই। গুণ তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আজ নয়, আরেকদিন। অনেক কাজ আছে, অনেক পাপ তোমরা করেছো, তার প্রায়শ্চিত্ত তোমাদেরই করতে হবে। আমি শুধু হুকুমের গোলাম, আদেশ করে তোমার বাহিনীদেরকে অস্ত্র ফেলে দিতে। সৈন্য সমান্তর তোমরা যেদিকে দাঁড়িয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছো, সবাই অস্ত্র ফেলে দাও। আমি চলে যাচ্ছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। যাবার সময় শুধু বলে যাচ্ছি, এই যে দেখো আবার দেখা হবে।
কালিকা জামালিকা এখন উপায় জামালিকা তাহলে কিসের তাহলে সম্পূর্ণ তাহলে এইবার আরেকটি কাটা রয়েছে ওই দর্শক কালিকা আমার কালিকাকে তুমি হত্যা করতে হবে কালিকা 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 একটা কথা বলতে চাই এই কথা এই রাজ পরিবার মানে রাজ পরিবার নিয়েই তো কালিকা একটা দল গঠন করেছে আর সে বাধা হয়ে দাঁড়াও তুমি বাধা হয়ে নয় তাহলে বেগম হুসনাবানুকে হত্যা করলে সব শেষ হয়ে যাবে তাহলে চলো এই মুহূর্তে বেগম হুসনাবানুকে দুনিয়া থেকে চলো তাই চলো কেন তুমি আমাকে গরিবের ঘরে পাঠিয়েছিলে খোদা? গরিবের কি কোনো ভালোবাসা বলতে কি কোনো কিছুই নেই? কাজল কাজল তুমি এখানে আর আমি তোমাকে খুঁজছি কেন? কাজল তুমি এখান থেকে চলে যাও রেখা। না কাজল ভুলে যাও রেখা, তুমি আমাকে ভুলে যাও। না না আমি তোমাকে ভুলতে পারবো না কাজল, কিছুতেই না। কি দিয়ে তুমি আমাকে রাখবে? প্রয়োজন হলে আমার পিতা রাজপ্রাসাদ ছেড়ে আমি তোমার কাছে চলে আসবো, তুমি আমাকে ফিরিয়ে দিও। বালো বালো সুজন বন্ধু, ও বন্ধু অভাগী রে বালা, ও দুঃখ বলবো কার কাছে। বলবো কার কাছে। তুমি হলে ধনী মানা ও কন্যা আমি চাষার ছেলে, প্রেমে জ্বলবো চিরতরে। কি কথা শোনালে বন্ধু, ও বন্ধু সহিতে না পারি, ও আমি দুঃখ বলবো কার কাছে। তোমার না সামনে আমি, ও বন্ধু গলায় দিব ছুরি, ও দুঃখ বলবো কার কাছে। গলায় ছুরি দিলে রেখা, ও তুমি আমারই কারণে, ও প্রাণে কান্দে তোমার লাইগা।
আমরা এখান থেকে অন্য কোথাও চাই। বেশ, তাই চলো, যেখানে থাকবে না কোনো বাধা আমরা সেখানে। কথা দিলে রাখা, হ্যাঁ। তুমি আজ এই মুহূর্তে আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলো, কোনোদিন তুমি আমাকে বলে দিতে পারবে না। না কাজল, কোনোদিন আমি তোমাকে ভুলে যাব না। রাখা, তোমাকে রাখা, আমি তোমাকে কথা দিলাম, মরতে যদি হয় তাহলে তোমাকে বুকে রেখে আমি মৃত্যুকে বরণ করবো। এসো রাখা।